ষড়যন্ত্র করে যে ইতিহাস বাঙালি হিন্দুদের জানতে দেওয়া হয়নি, সেই ইতিহাস ঘটনার কিছু তথ্য নিয়েই আজকের এই ভিডিও। তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি। 1946 সালে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা এবং সংবিধান প্রস্তুতির উদ্দেশ্যে একটি ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠিয়ে তৎকালীন নেতৃত্ববৃন্দের সঙ্গে আলোচনা শুরু করল। এই মিশনের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং মুসলিম লীগের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয় এবং আলোচনা ব্যর্থ হয়। কারণ জিন্নাহ বুঝতে পারেন যে সাংবিধানিক বা আইনি পথে পাকিস্তান নামক আলাদা রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। 29 জুলাই 1946 তারিখে তিনি ঘোষণা করেন যে মুসলিম লীগ এবার সব রকম সাংবিধানিক পথ ত্যাগ করে সরাসরি মাঠে নামবেন। তিনি স্লোগান দেন, হয় আমরা একটা বিভক্ত ভারত পাবো, না হয় একটা ধ্বংসপ্রাপ্ত ভারত পাবো। মুসলমানদের জন্য একটি সম্পূর্ণ পৃথক ও স্বাধীন রাষ্ট্র পাকিস্তান গঠনের দাবি আদায়ের লক্ষ্যে মুসলিম লীগের শীর্ষ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ 1946 সালে 16 আগস্ট দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন। সারা ভারতে এই আন্দোলনের ডাক দেওয়া হলো এর সবচেয়ে ভয়াবহ রূপ প্রকাশ পায় কলকাতায়। কারণ তৎকালীন বাংলা প্রদেশে মুসলিম লীগের মন্ত্রিসভা ক্ষমতায় ছিল এবং মুখ্যমন্ত্রী, তখনকার পরিভাষায় প্রধানমন্ত্রী বলতো, ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী সরকার 16 আগস্ট দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করে। এর ফলে একদিকে মিল কারখানা ও দোকানপাট বন্ধ হয়ে লাখ লাখ শ্রমিক রাস্তায় নেমে আসে, অন্যদিকে পুলিশ ও প্রশাসনকে এক প্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়। 16 আগস্ট সকাল থেকে কলকাতার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুসলিম লীগের সমর্থনে দুপুরের দিকে কলকাতায় গড়ের মাঠে অক্টারলোনি মুভমেন্ট বা বর্তমান শহীদ মিনার একটি বিশাল জনসভার আয়োজন করা হয়। এই সভায় সোহরাওয়ার্দী ও অন্যান্য লীগ নেতাদের উস্কানিমূলক বক্তব্যের পর মুসলমানরা উন্মত্ত হয়ে ওঠে। বিকেলের পর থেকেই কলকাতার বিভিন্ন হিন্দু প্রধান এলাকায় আক্রমণ, হত্যা, লুটপাট, ধর্ষণ এবং অগ্নিসংযোগ শুরু হয়। এর একতরফা মুসলিম আক্রমণ প্রতিরোধ করার জন্য গোপাল পাঠা, যার আসল নাম গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, তিনি কলকাতায় বউবাজার অঞ্চলে বাসিন্দা ছিলেন এবং পেশায় পাঠার মাংস বিক্রেতা হওয়ায় এলাকায় তিনি গোপাল পাঠা নামে পরিচিত ছিলেন। এলাকার মল্লযুদ্ধ, লাঠি খেলা এবং শরীরচর্চার সাথে যুক্ত যুবকদের নিয়ে ভারত জাতীয় বাহিনী নামে একটি দল গঠন করে 17 আগস্ট সকাল থেকে রাজপথে নেমে পাল্টা প্রতিরোধ করে তোলেন। তিনি তার দলের যুবদের একটি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, কেউ যদি আমাদের একটি প্রাণ কাড়ে তবে আমরা তার বদলে তাদের 10টি প্রাণ নেব। তার এই কঠোর রণকৌশল ও পাল্টা আক্রমণের ফলে দাঙ্গাবাজরা পিছু হটতে বাধ্য হয়। বউবাজার, কলেজ স্ট্রিট, মেছো বাজার ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলকে তিনি দাঙ্গাবাজদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত ও সুরক্ষিত করেন। তার এই অভাবনীয় প্রতিরোধের ফলে কলকাতার তৎকালীন দাঙ্গার মোড় ঘুরে যায় এবং হিন্দুরা একতরফা গণহত্যার হাত থেকে রক্ষা পায়। তৎকালীন হিন্দু মহাসভার নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও কলকাতার হিন্দুদের রক্ষার জন্য গোপাল পাঠার এই প্রতিরোধকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছিলেন। ব্রিটিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় 4 থেকে 5 দিন ধরে এই নারকীয় হত্যাকাণ্ড চলে। এর ফলে বেসরকারি হিসাব অনুযায়ী কলকাতায় প্রায় 4000 থেকে 10,000 মানুষ নিহত হন এবং 1 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। কলকাতার রাস্তাঘাট লাশে ঢেকে গিয়েছিল। দাঙ্গা থেমে যাওয়ার পর গান্ধীজি সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরাতে কলকাতায় আসে। দাঙ্গার অংশ নেওয়া উভয় পক্ষের মানুষকে অস্ত্র সমর্পণ করার অনুরোধ জানান। গোপাল পাঠা গান্ধীর এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে গান্ধীকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, আমি আমার একটি অস্ত্রও জমা দেব না। এই অস্ত্রগুলো আমি মা বোনেদের ইজ্জত এবং হিন্দুদের জীবন বাঁচানোর জন্য তুলে নিয়েছিলাম। যেখানে পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল, সেখানে এই অস্ত্রই আমাদের বাঁচিয়েছে। ঐতিহাসিকদের মতে গোপাল পাঠা যদি সেদিন কলকাতায় হিন্দুদের সংগঠিত করে পাল্টা প্রতিরোধ করে না তুলতেন, তবে হয়তো পুরো কলকাতা মুসলিম লীগের নিয়ন্ত্রণে চলে যেত এবং দেশভাগের সময় পশ্চিমবঙ্গ ভারতের অংশ নাও হতে পারত। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের জন্য তৎপর হয়ে ওঠে। 1947 সালে যখন ভারতের বিভাজন প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল, তখন
মুসলিম লীগ সমগ্র অখণ্ড বাংলা প্রদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি জানায়। সেই সময় হিন্দু মহাসভার সভাপতি হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে ভারত ভাগ না হলেও বাঙালি হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাকে ভাগ করতেই হবে। আর এই তীব্র বিরোধিতা দেখে তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেসের প্রাদেশিক নেতৃত্ব ভারত ও পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন ও অখণ্ড বাংলা গঠনের প্রস্তাব দিয়েছে। প্রসাদ মুখার্জি এই পরিকল্পনারও তীব্র বিরোধিতা করেন, কারণ তার আশঙ্কা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে এই স্বাধীন বাংলা পরোক্ষভাবে পাকিস্তানের অংশ হয়ে উঠবে এবং সেখানে বাঙালি হিন্দুরা রাজনৈতিক ও সামাজিকভাবে প্রান্তিক হয়ে পড়বে, সবসময় অবহেলা ও বঞ্চনার শিকার হবে। বাঙালির নিজস্ব একটি নিরাপদ ভূখণ্ড দেওয়ার লক্ষ্যে তিনি দেশ জুড়ে ব্যাপক জনমত গড়ে তোলেন। 1947 সালের মার্চ মাসে তারকেশ্বরের ঐতিহাসিক সম্মেলনে তিনি বাংলা ভাগের প্রস্তাব পাশ করেন এবং পাশাপাশি কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের সই সংগ্রহ করে ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের কাছে পাঠান, যাতে প্রমাণ করা যায় যে বাংলার হিন্দু সমাজ পাকিস্তানের অধীনে যেতে সম্পূর্ণ অনুচ্ছুক। যে দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত রূপ প্রকাশ পায় 1947 সালের 20 জুন তারিখে। সেদিন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়করা মিলিত হন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিপুল ভোটে বাংলা ভাগের প্রস্তাব পাশ হয়। এই ঐতিহাসিক ভোটের ফলে আনুষ্ঠানিকভাবে আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক দূরদর্শিতা এবং আপোষহীন লড়াই না থাকলে আজকের পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে থাকতোই না, বরং পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেত, যেটা বর্তমানে বাংলাদেশ। তাই তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা মনে করে পশ্চিমবঙ্গের জনক বা প্রধান রূপকার হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম উল্লেখ করতেই হবে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর মুসলমান জনগোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূলের সরকার এই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করে। পশ্চিমবঙ্গ তৈরি হওয়ায় সমস্ত ইতিহাস হিন্দু বাঙালির কাছে লুকিয়ে রেখেছে। 2026 সালের মে মাসে হিন্দুদের ভোটে নির্বাচিত বিজেপি সরকার ক্ষমতায় এসে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে যোগ্য সম্মান দেওয়ার জন্য 20 জুন তারিখে পশ্চিমবঙ্গের স্থাপনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত